আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স লাভার্স। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আমি এমডি সিদ্ধার্থ, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েটে। আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তো স্ক্রিনে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্র যোগযোগ বা অর্গানিক কেমিস্ট্রি ওয়ান শট সিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আমরা 2023 সাল এ আসা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের এই তিনটা বোর্ড নিয়ে মূলত আজকে আলোচনা করব। এবং এটা ফার্স্ট পার্ট থাকবে। আমরা এরপরে আরো দুটো পার্টে ভাগ করেছি টোটাল চ্যাপ্টারকে, যেহেতু যোগাযোগ চ্যাপ্টারটা অনেক বড় এবং আপনাদের প্রত্যেকের ত্রাসের নাম ভীতির নাম। ইনশাল্লাহ এই সিকিউ গুলো সলভ করলে একটা প্র্যাকটিস মেইনটেনেন্স থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের ত্রাস কেটে যাবে। কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ যোগাযোগের সিকিউ সলভিং এর ক্ষেত্রে। এবং এটা খুবই ইফেক্টিভ ওয়েতে আমরা ইনিশিয়েট করার চেষ্টা করব। তো এই ভিডিওটি মূলত এইচএসসি 24 ব্যাচ যারা বলা যায় একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছো অনেকেই, তো তোমাদের মন থেকে মূলত ভয় দূর করার জন্য একটা অ্যাটেম্প্ট। এবং একই সাথে অবশ্যই এইচএসসি 25 ব্যাচের জন্য খুবই বেশি ইফেক্টিভ একটা ভিডিও, কারণ তোমরাও সামনে খুব শীঘ্রই তোমার টেস্ট পরীক্ষা সামনে আছে, দেন বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছ। তো তোমরাও কিন্তু আসন্ন বোর্ড পরীক্ষা, ঠিক আছে, 24 ব্যাচের তো মোটামুটি শেষ বললেই চলে 1-2 মাসের মধ্যে। তো তোমরাও অবশ্যই পূর্ণ প্রস্তুতির সাথে রেডি থাকো এবং চেষ্টা করবা যেন কিছু শিখে নিতে পারো। এবং কোনো সমস্যা নেই, কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যে কোনো কনফিউশন বা প্রবলেম শেয়ার করতে চাইলে ডান কোনায় আমার নিচের দিকে ডান কোনায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। অ্যান্ড তো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে জৈব যৌগের ওয়ান শট থেকে আজকের পর্ব ফার্স্ট পার্ট সেটা শুরু করব। তো শুরু করা যাক। তো প্রথম সিকিউটাই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2023, অর্থাৎ আমি যেবার বোর্ড পরীক্ষা দেই সেবার আসে কোয়েশ্চেন। এবং খুবই সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে। মজার বিষয়, আমি এটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম। তো দেখি আমরা কি বলা হয়েছে এখানে, আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা উদ্দীপক দেখি, ক্যালসিয়াম কার্বনেট, এটা CaC2, সবাই জানি পানির সাথে বিক্রিয়া করেছে, এ প্রডিউস করেছে, এ একটা যৌগ এখানে প্রডিউস করা হয়েছে। দেন এখানে আবার হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করা হয়েছে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। ওকে, অর্থাৎ বন্ড ব্রেকারীরা এরা কিন্তু একটা বন্ধন ভেঙে দেয়, ঠিক আছে। তো উদ্দীপকের এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন, ব্যাখ্যা করো। সুন্দর একটি প্রশ্ন। তো আমরা মূলত তিনটা স্টেপে আগাবো, ঠিক আছে। আশা করি প্রত্যেকে ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের ফার্স্ট স্টেপ হবে, আমরা কোয়েশ্চেন যেই পেজটায় থাকবে, অর্থাৎ যেমন এই পেজে কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এই কোয়েশ্চেনের নিচে যে একটু ফাঁকা স্থান আছে, আমি সেখানে আপনাদেরকে কোয়েশ্চেন থেকে মূলত কি চেয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেন আমরা অপর পেজগুলোতে আমরা টোটাল ডিটেলসে সলভিং করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমরা এখন দেখে ফেলি। তো আমার এখানে মেইনলি দেখেন যেটা বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে, এ যৌগ, ঠিক আছে। এ যৌগের পলিমারকরণ তো পরে, আগে আমরা এই যৌগটা কি সেটা তো বের করি, তাই না। সেটা আগে বের করে ফেলি। দেখেন এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট এবং পানির বিক্রিয়া। দেখেন আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে, যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, আমরা কিন্তু এসএসসি তেও পড়েছি ইভেন। এটা কি উৎপন্ন হয় আমরা সবাই জানি, ইথাইন উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা যদি এভাবে লিখি তাহলে ভালো হয়, অথবা আমরা C2H2 এভাবেও কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এটা হলো আমার এ যৌগ। দেন আফটার দ্যাট আমরা যদি নেক্সট বিক্রিয়ার দিকে তাকাই, দেখেন হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া হয়, ওই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এদেরকে কি বলা হয় আপনারা জানেন, এদেরকে বলা হয়, এই দুইজন মিলে কিন্তু মানুষের ঘর ভাঙে, ঠিক আছে। জোকস পার্ট, এই দুইজন কিন্তু বন্ড ব্রেকার বা বন্ড ভেঙে দেয়। অর্থাৎ এখানে কিন্তু দুটো পাই বন্ড আছে, দেখেন ইথাইনে কিন্তু আমার এটা আর এটা পাই বন্ড, মাঝখানে একটা সিগমা বন্ড, আমরা সবাই জানি। তো এরা কি করবে, একটা পাই বন্ড ভেঙে দিবে, একটা পাই বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ছিল, ঠিক আছে। আশা করি বুঝছেন। তো রিঅ্যারেঞ্জ করে দিই। তো
একটা বন্ড ভেঙে এরা কি উৎপন্ন করে দিবে, আমার ইথিন উৎপন্ন করে দিবে, বা C2H4। ঠিক আছে, C2H4, অথবা আমি যদি গাঠনিক আকারে লিখি CH2 ডাবল বন্ড CH4, এই ইথিন হবে আমার বি যৌগ। ঠিক আছে, তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আমার মূলত টোটাল বিক্রিয়াটা করা শেষ। দেখেন তাহলে 1 নম্বর প্রশ্নে আমার কি চেয়েছে। 1 নম্বর প্রশ্নে চেয়েছে আমার এ যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যৌগের মতো নয় কেন। তো এ যৌগ আমার ইথাইন, তো এ যৌগ আমার ইথাইন। ঠিক আছে, এ যৌগের পলিমারকরণ করা লাগবে। আমরা সবাই কিন্তু জানি, ঠিক আছে, এই বিক্রিয়াটা আমরা সবাই জানি না বলেন, যে C2H2 বা এই যে আমাদের যে ইথাইন, এটাকে যদি আমরা পলিমারকরণ করি, ঠিক আছে, আমরা কিভাবে এখন পলিমারকরণ করব। আমরা এটাকে যদি পলিমারকরণ করি, বা সোজাসুজি যদি আমি বলি যে আয়রন মল দিয়ে যদি আমি চালনা করি, তাহলে কিন্তু আমার বেনজিন পাওয়া যায়। আশা করি আমরা এটা প্রত্যেকে কিন্তু জানি, আর না জানলেও আজকে জেনে গেলাম যে আমার ইথাইন। ঠিক আছে, ইথাইনের পলিমারকরণে আমরা কি পাই বলেন তো। ইথাইনের পলিমারকরণে আমরা পাই বেনজিন। ঠিক আছে, আমরা ইথাইনের পলিমারকরণে কি পাই, বেনজিন চক্র পাই। ঠিক আছে, এবং তাপ দিয়ে দিতে ভুলবো না, এখানে অবশ্যই তাপ দেওয়া লাগবে। অর্থাৎ আয়রন নল, লোহার নল দিয়ে যদি আমি ইথাইনকে চালনা করি, পলিমারকরণে আমরা বেনজিন উৎপন্ন হয়। তো আমরা প্রত্যেকটা কিন্তু ফ্যাক্টর জেনে গেলাম, যে আমার এ যৌগ ইথাইনকে পলিমারকরণ করলে আমি বেনজিন পাই। এবং এখানে বলা হয়েছে বি যৌগ হলো আমার ইথিন। তো প্রশ্নে স্পষ্ট বলা হয়েছে যে ইথিনের অসম্পৃক্ততা এবং বেনজিনের অসম্পৃক্ততা দুটো ভিন্ন। এখন কেন ভিন্ন সেটাই ব্যাখ্যা করতে বলছে। ওকে, আমি 2 নম্বর প্রশ্নটা একবার রিপিট করি। উদ্দীপকের এ ও বি এর মধ্যে অম্লধর্মী সমীকরণ কোনটি অম্লধর্মী সমীকরণ সহ বিশ্লেষণ করো। ফাইন, এ এবং বি এর মধ্যে কোনটি, অর্থাৎ আমাকে সেকেন্ড প্রশ্ন চেয়েছে এ হলো আমার ইথাইন এবং বি হলো ইথিন। অর্থাৎ প্রথম প্রশ্নে চেয়েছে যে বেনজিন এবং ইথিনের মধ্যে অসম্পৃক্ততার তুলনা। ঠিক আছে, এবং দ্বিতীয় প্রশ্ন চেয়েছে ইথিন এবং ইথাইনের মধ্যে অম্লধর্মিতার তুলনা। আশা করি আপনারা ফ্যাক্টটা ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, তো আমরা কোশ্চেন সলভে চলে যাব। তো আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন দেখেন, অসম্পৃক্ততা বললে অসম্পৃক্ত পরীক্ষা করতে বললে আমরা কি নিয়ে ভাবতে পারি বলেন। আমরা যদি একটা জিনিস দেখেন, ইথিন এর কথা যদি বলি, আমরা যদি ইথিনকে জারণ করি, ঠিক আছে, আমরা যদি ইথিনকে জারণ করি, অর্থাৎ জার্মান অক্সিজেন প্রডিউস করবে আমার, আমরা কিন্তু এটা 19 এর একটা রিয়াকশন। ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি নতুন কিছু না। যারা এইচএসসি 26 ব্যাচ, আপনারা কিন্তু ভয় পাবেন না এগুলো দেখে, কারণ আপনারা অলরেডি কিন্তু রসায়ন চ্যাপ্টার 11-তে 19-এ কিন্তু পড়ে এসেছেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের পরস্পরের বিক্রিয়ায়, সরি, সালফিউরিক অ্যাসিড হবে না এখানে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH বা ক্ষার বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আমরা কি পাই, ইথিলিন গ্লাইকল পাই। ঠিক আছে, ইথিলিন গ্লাইকল পাই, অথবা বলতে পারি 1,2 ইথেন ডাইঅন। ঠিক আছে, 1,2 ইথেন ডাইঅন, এটার নাম, অথবা ইথিলিন গ্লাইকল, আমরা কিন্তু 9-10-এ শিখে এসেছি। তো এটা দিয়ে কি হয় আমার, আমার কিন্তু এর মাধ্যমে আমরা ব্রোমিন পানি বিক্রিয়াও রয়েছিল। আমার বেয়ার দ্রবণ, এটাকে আমরা বলি যে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। তো এই বেয়ার দ্রবণ পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা ইথিনের অসম্পৃক্ততা খুব সহজেই প্রমাণ করতে পারি। বাট আমরা যদি বেনজিনের কেসে আসি, ঠিক আছে, আমরা যদি বেনজিনের কেসে আসি, দেখেন আমরা সবাই জানি বেনজিন এরকম দেখতে, তাই না। এখন দেখেন বেনজিনের কেসে যদি আসি, বেনজিনের অসম্পৃক্ততা কেন এরকম, মানে কেন বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না, বা কেন বেনজিন আমার অসম্পৃক্ততা পরীক্ষার সেই পরীক্ষাগুলা অ্যাপ্লাই করে না, যেগুলো আমার ইথিন আর ইথাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হয়, এটা আজকে আমরা দেখবো। দেখেন বেনজিনে যদি আমি, এটা তো গেল আমার
সুষম কাঠামো, আমি যদি এটাকে কার্বন হাইড্রোজেন বন্ড আকারে লিখি, দেখেন জিনিসটা কিন্তু ওকে। তো আমি এখন প্রত্যেকের সাথে হাইড্রোজেন দিব, কিন্তু আমরা বেনজিনের আকৃতি কিন্তু জানি, একটা একান্ত দ্বিবন্ধন, একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে, একান্তর দ্বিবন্ধন একটা সম্পর্ক থাকবে। তো একটা হবে ডাবল বন্ড, একটা হবে সিঙ্গেল বন্ড, এই দেখেন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানে আবার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানে আবার ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আর প্রত্যেকের সাথে হাইড্রোজেন যোগ করে দেবো, দেখেন ভালো কথা। এখন দেখেন এটা কিন্তু আমার বেঞ্জিনের গঠন সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কিন্তু সবাই জানি যে বেনজিনের যে একান্তর দ্বিবন্ধন যে একটা ফ্যাক্টর রয়েছে, এখানে কিন্তু আমার সঞ্চালনশীল পাই ইলেকট্রন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বেনজিনের চক্রে যে আমার এই বলয়টা আঁকা থাকে, ঠিক আছে, এটাকে বলে বেনজিন নিউক্লিয়াস, ঠিক আছে, এটাকে কি বলে বেনজিন নিউক্লিয়াস, এটার নাম আমরা মাথায় রাখবো। তো বলয় যে গঠন করে এই নিউক্লিয়াসটা, এটা কেন আঁকা থাকে জানেন? এটা আঁকা থাকে আমার কারণ যে পাই বন্ধন যুক্ত যে ইলেকট্রন গুলো, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমার সঞ্চালন করতে থাকে বেনজিন চক্রের মধ্যে। যেমন দেখেন, এটা যদি আমার পাই বন্ড হয়, এটা যদি আমার পাই বন্ড হয়, অর্থাৎ আমি এটার বদলে কিন্তু আমি এটাকে রিপ্লেস করে দুইটা ইলেকট্রন আকারেও লিখতে পারি, ঠিক আছে। একটা বন্ডে তো দুটো ইলেকট্রন থাকে, তাই না, আমরা কিন্তু সবাই জানি। আচ্ছা, তো এখন কি হবে জিনিসটা, দেখেন কার্বন এবং হাইড্রোজেন, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ বেশি? আমরা সবাই কিন্তু জানি কার্বনের তড়িৎ বেশি, কারণ আমরা তড়িৎ একটা, আমরা যদি ছন্দ শিখেছিলাম, ঠিক আছে, ফর্ম ক্লোরিন কার্বন হাইড্রোজেন, তড়িৎ ক্রম এভাবে, অর্থাৎ কার্বনের কিন্তু আমার তড়িৎ মান বেশি, ওকে। আচ্ছা, তো কার্বন আমার কি হবে তাইলে, বন্ডে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক। কার্বন কি করবে, বন্ধন যুগল ইলেকট্রন যুগল যে আছে সে নিজের দিকে টেনে নিবে, তাই না, কার্বনের দিকে কিন্তু বন্ধন ইলেকট্রন যুগল টেনে আসবে। এখন মজার বিষয় দেখেন, এখানে কার্বন আংশিক ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে, এর পাশেই আবার আমার এখানে পাই বন্ড যুক্ত একটা ইলেকট্রন যুগল রয়েছে, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে যে ঋণাত্মকতা একটা ভাব রয়েছে, প্রভাব রয়েছে, এখানেও কিন্তু আমার ইলেকট্রন মানেই তো ঋণাত্মক আয়ন, তাই না, তো ঋণাত্মক চার্জ এখানেও ঋণাত্মক চার্জ, দুজন কি পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না, তা কিন্তু নর্মাল। তো এখন আমার কি হবে, এই যে পাই বন্ড আকারে যে ইলেকট্রন যুগল রয়েছে, সে কিন্তু জাম্প করে আমার এই পাশে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ আমার এরকম হয়ে যাবে। এই যে সিঙ্গেল বন্ডটা দেখতে পাচ্ছেন না, এই সিঙ্গেল বন্ডটা এখন ডাবল বন্ড হয়ে যাবে। কেন ডাবল বন্ড হয়ে যাবে, আগে আবার এক্সপ্লেন করি আপনাদেরকে। এই দেখেন, এখানে হাইড্রোজেন আংশিক ধনাত্মক এবং কার্বন আংশিক ঋণাত্মক আয়নযুক্ত আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এটুক তো আমরা সবাই ক্লিয়ার, ওকে। তো আমি একটু জায়গাটা ক্লিয়ার করে দিই। তো এখানে দেখেন, এখানে একটা পাই বন্ধন যুক্ত ইলেকট্রন যুগল রয়েছে, ঠিক আছে, আর এখানে কার্বন কিন্তু আংশিক ঋণাত্মক প্রান্তে পরিণত হয়েছে। তো এই ঋণাত্মক এবং এই ঋণাত্মক উভয় চার্জ কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে, সুতরাং এ কিন্তু পাশে শিফট হয়ে যেতে চাবে এবং এখানে সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলবে, ওকে। সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড ক্রিয়েট করে ফেললো। তো এখানে কিন্তু আবার একটা ইলেকট্রনের ঘাটতি রয়ে গেল, ঠিক আছে। এখন আর একটা মজার বিষয় দেখেন, এখানে ডাবল বন্ড, এর পাশে আবার এখানে ডাবল, তাইলে এ কি হবে, এ ইনসিকিউর ফিল করতেছে, তাই না, এখানে কিন্তু আবার এই একই বিকর্ষণের কেস হয়ে যাবে। তো এ কি করবে, আমার এ পাশে শিফট হয়ে যেতে চাবে, ঠিক আছে। তা এখানে কি আসবে, ডাবল বন্ড এসে যাবে, ঠিক আছে, এখানে আগে সিঙ্গেল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড এসে যাবে এবং এটা যে ডাবল বন্ড ছিল এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সোজা কথা, আমি যদি আপনাদেরকে ইন শর্ট সামারি আকারে বলি, একটা বেনজিন চক্রে প্রথমে প্রথমে যেই জায়গায় সিঙ্গেল বন্ড ছিল সেই জায়গা হয়ে যাবে ডাবল বন্ড, এবং ডাবল বন্ড যে জায়গায় ছিল সেই জায়গা হয়ে যাবে সিঙ্গেল বন্ড পুনর্বিন্যাসের পর। এটা আমরা আরেকটা স্টেপ পরে বুঝতে পারবো। এই দেখেন, এখানে আবার ডাবল বন্ড, আবার কিন্তু পাশাপাশি আরেকটাতেও ডাবল বন্ড। এখন এ কি করবে, ইনসিকিউর ফিল হবে, তো এ কিন্তু পাইপ বন্ধন যুক্ত ইলেকট্রন যুগল এই পাশে শিফট হয়ে যাবে, এই হয়ে গেল আমার ডাবল বন্ড, ঠিক আছে। তো এই দেখেন একটা মজার জিনিস দেখেন, তো কি হলো পুনর্বিন্যাস করে আমার,
এরকম হলে দেখেন আমার আগে এখানে ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড হয়ে গেল, কারণ এখানে শিফট হয়ে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এখানে ডাবল বন্ড ক্রিয়েট করব। আবার এ আহ, এখানে ডাবল বন্ড ছিল প্রথম ক্ষেত্রে, এ ইনসিকিউর ফিল করে এই পাশে পাঠিয়ে দিয়ে এ ডাবল বন্ড হয়ে গেছে। আবার এখানে ডাবল বন্ড ছিল এই কেসে দেখেন, এখানে, দেন এ ইনসিকিউর ফিল করলে এখানে পাঠিয়ে দিল, এ ডাবল বন্ড হয়ে গেল। তাহলে আমার কি হইলো, বাকি হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় চলে যাবে। তো আমরা এখান দিয়ে সামারি করে কি পারলাম বলো। আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে বেঞ্জিনের যে একটা বলয় কিন্তু কাঠামো, ঠিক আছে, এখানে কিন্তু পাই বন্ড যেগুলো আছে সেগুলো কিন্তু বেয়ার পরীক্ষা আমার দিবে না, বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা এসব পরীক্ষা দিবে না। কারণ এরা যে পাই বন্ড আছে এদের মধ্যে পাই বন্ডের সম্বলিত যে ইলেকট্রন যুগল আছে এরা কিন্তু আমার নর্মাল, অর্থাৎ এরা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, এরা কিন্তু একটা চক্রে ঘুরতে থাকে। এই দেখেন এটা হওয়ার পর আবার এখন কি হবে, এই যে এই আংশিক ঋণাত্মক, সো এখানে একটা ডাবল বন্ড পাই বন্ডের পাই বন্ড রয়েছে এখানে ডাবল বন্ডের মধ্যে। তো আবার বিকর্ষণ হবে, আবার এ এখানে যাবে, আবার ও ওখানে যাবে, মানে প্রত্যেকটা যেখানেই ডাবল বন্ড থাকবে একটা করে ইলেকট্রন যুগল পাশের বন্ডে শিফট হবে এবং পাশের সিঙ্গেলকে ডাবল বানাবে, নিজে সিঙ্গেল হয়ে যাবে। এভাবেই চক্রাকারে আমার পাই বন্ড পাই বন্ডে থাকা ইলেকট্রন যুগল চক্রাকারে ঘুরতে থাকবে। ঠিক আছে, তো সামারি হলো আপনারা এভাবেই ব্যাখ্যা দিয়ে যাবেন। প্রথমে ইথিনের যে আমার বেয়ার দ্রবণ পরীক্ষা আমি এখানে উল্লেখ করেছি, আপনারা 9-10 থেকেই পড়ে এসেছেন। আহ আপনারা চাইলে ব্রোমিন দ্রবণ পরীক্ষাও দিয়ে দিতে পারেন, জাস্ট নর্মালি যে কোনো একটা দিলেই হতো, এবং মেইনলি ফোকাস থাকা লাগবে এখানে বেনজিনের যে আমার বলয়কৃত যে পাই বন্ধন যুক্ত ইলেকট্রন যুগল যে চক্রাকারে ঘুরতে থাকে এটার কারণটা ব্যাখ্যা করা লাগতো। ঠিক আছে, সো যাই হোক না কেন, তাই বেনজিন একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন আমার অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, এবং অসম্পৃক্ত যৌগ না শুধু, এটা অসম্পৃক্ত অ্যারোমেটিক জৈব যৌগ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তো এই কারণেই বলতে পারি যে আমার যে ইথিন ছিল এবং আমার যে বেনজিন, এই দুইজনের অসম্পৃক্ততা কিন্তু সেম। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট প্রশ্ন সলভে চলে যাব। আমাদের নেক্সট প্রশ্ন কিন্তু আমরা সবাই জানি কি, যে ইথিন এবং ইথাইনের মধ্যে কে অম্লধর্মী এটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে হবে। কে অম্লধর্মী সমীকরণের সাহায্যে তো পরে প্রকাশ করবো, আগে আমরা কেন অম্লধর্মী এটা আগে বের করবো। ঠিক আছে, তো আমাদের হাতে কি কি আছে বলেন। আমাদের হাতে আছে একটা CH2 অর্থাৎ আমাদের ইথিন, এবং আমাদের যে ইথাইন, ঠিক আছে, এটা আছে দেখেন। এখন দেখেন এটা হলো ইথিন, এটা ইথাইন, এই দুইজনের মধ্যে আমি আগে উত্তর দিয়ে নেই। আমার ইথাইন যে আছে সে হলো অম্লধর্মী। ঠিক আছে, ইথাইন হলো কি আমার অম্লধর্মী। এখন ইথাইন অম্লধর্মী কেন, এটা একটা বড় প্রশ্ন, এটার কারণ আমি বলে দিচ্ছি। এর কারণ হলো আপনারা আহ যারা এইচএসসি 25 ব্যাচ আছেন, অবশ্যই 24 ব্যাচের জন্য তো ফরজ, এবং 25 ব্যাচে যারা আছেন অবশ্যই আপনারা মোলের পর্যায়বৃত্ত ধর্মে একটা টার্ম করেছিলেন শঙ্করায়ন। হ্যাঁ, এইচএসসি 26 ব্যাচ যারা ম্যাক্সিমামই হয়তো এটা বুঝতে একটু বেগ পাইতে হবে, অবশ্যই সামনে 2-3 মাস বা ফার্স্ট ইয়ার শেষ হতে হতে আপনারাও এই জিনিসটা অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন, শঙ্করায়ন যে টার্মটা। তো আমরা সবাই জানি ইথাইনের সংকরায়নকে, আমরা প্রত্যেকে কিন্তু জানি এসপি সংকরায়ন। ঠিক আছে, এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন আমি যখন চিত্র আঁকবো দেখেন, এস মানে কি বর্তুলাকার অনেকটা, একদম গোলাকার না। তো পি, দেখেন এই টোটাল সংকরায়নে এসপি সংকরায়নে এস আছে আমার 50%, পি আছে কিন্তু আমার 50%। ঠিক আছে, এখন পি তাহলে কেমন হবে, এরকম মানে পি ডাম্বল আকৃতির হওয়ার কথা, কিন্তু অনেকটা এস এর কাছাকাছি আকৃতির হয়ে যাবে, কারণ দুইটাই 50% আছে। তো পি ফুললি আপনার ডাম্বেল আকৃতি হতে পারে না, কারণ যেহেতু এখানে দুটো 50-50% আছে। তো দুটোর মধ্যে যে কোনটা এস কোনটা পি অনেক সময় আকৃতি দেখে বোঝাই যাবে না। ঠিক আছে, এই দেখেন এসপি সমীকরণ এই যে হয়েছে, এই এসপি সমীকরণ হওয়ার কারণে যেমনটা আমি বললাম যে আমার পি অরবিটাল এক্স্যাক্টলি ডাম্বেল আকৃতির হবে না। এর কারণে কি হয়, আমার যে প্রান্তীয় যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এই দেখেন এটা এবং এই দুইটাই তো প্রান্তীয়, তাই না? অর্থাৎ আমাদের একটা সোজা ভাষায় আমরা বলতে পারি অ্যালকাইন যেসব আছে, ইথাইন বলেন বা প্রোপাইন বলেন বা যাই বলি না কেন, প্রান্তীয় যে অ্যালকাইন সেগুলো অবশ্যই অম্লধর্মী হবে। কারণ কি, প্রান্তীয় অ্যালকাইনে
আমার sp সংকরণ ঘটার ফলে আমার যে প্রান্তীয় হাইড্রোজেনটা থাকে, এই যে যেমন এখানে একটা এখানে একটা, এই দুইটাই কিন্তু প্রান্তীয় হাইড্রোজেন, এদেরকে ত্যাগ করা সহজ হয়ে যায়, H+ ত্যাগ করে যায়। আর অ্যাসিডের ধর্ম আমরা সবাই জানি H+ আয়ন ত্যাগ করা, ঠিক আছে, H+ আয়ন ত্যাগ করাই অ্যাসিডের ধর্ম। তো সে কারণে আমরা বলতে পারি প্রান্তীয় সকল অ্যালকাইন কিন্তু আমার অম্লধর্মী হয়। যেমন আমরা যদি বলি, দেখেন প্রোপাইন, যদি আমি প্রোপাইনের কথা যদি বলি, এটা কিন্তু প্রোপাইন, ঠিক আছে, এটা কিন্তু প্রান্তীয় অ্যালকাইন, অর্থাৎ এটাও কিন্তু অম্লধর্মী, ঠিক আছে। দেন আমি যদি বলি এই যে এখানে ইথাইন দেওয়া, এটাও কিন্তু প্রান্তীয় অ্যালকাইন, তাই আমরা বলতে পারি এটা অম্লধর্মী। এবং ইথিন কিন্তু অম্লধর্মী হবে না, ঠিক আছে, কারণ এখানে sp2 সংকরায়ন ঘটে, sp2 সংকরায়ন ঘটে, এই কারণে কিন্তু পার্সেন্টেজটা বেশি হয়ে যায়, পি এর পার্সেন্টেজ মোর দেন 50% এবং এস এর পার্সেন্টেজ লেস দেন 50%, ঠিক আছে। তো এসব কারণে এখন এসপি সংকরায়নের সাথে কিভাবে অম্লধর্মী যুক্ত, এগুলো আরো ডিপ ব্যাপার স্যাপার। আপাতত আপনারা মেইন যে রিজন সেটা মনে রাখেন যে sp সংকরায়ন ঘটার কারণে এবং প্রান্তীয় অ্যালকাইন সমূহে H+ আয়ন ত্যাগ করার ক্ষমতা থাকার জন্য আমরা বলতে পারি প্রান্তীয় অ্যালকাইন সমূহ অম্লধর্মী আহ হয়ে থাকে এবং অ্যালকিন সমূহ হয় না। এটা গেল কারণ। এখন সমীকরণ সহ আমাকে ব্যাখ্যা করতে বলছে। তো আমরা এই যে আমার যে প্রান্তীয় অ্যালকাইন কেন অম্লধর্মী, এই কোয়েশ্চেনটা আসলে একটা সমীকরণ অবশ্যই মাথায় রাখবো, সেটা হলো কি, আমার এই যে ইথাইন প্রশ্নে দেওয়া প্লাস একটা আপনার রিয়েজেন্ট বা বিকারকের নাম আপনাদেরকে মনে রাখতে হবে। আশা করি এই 24 ব্যাচের তো মনে রাখা ফরজ মাস্ট, বা 25 ব্যাচ, যদি কেউ না মনে রাখেন এখন থেকে মনে রাখবেন। নাইট্রেট বা সালফেট যাই বলি, ঠিক আছে, এখন নাইট্রেট বা সালফেট যাই বলি, এটা জাস্ট একটা আয়ন, আমি আয়ন আকারে রেখে দিতে পারি, এটা আমার ব্যাপার, সমস্যা নাই কোনো। তো এই যে আয়নটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই আয়নটাকে বলা হয় ডাইঅ্যামিন সিলভার আয়ন, ঠিক আছে, বা নাইট্রেট বসাইতে পারি বা সালফেট, বা এটা ব্যাপার না, জাস্ট মেইন জিনিস হলো ডাইঅ্যামিন সিলভার, এই যে একটা জটিল যৌগ গঠন হয়েছে, এটার নাম হবে আমার টলেন বিকারক, ঠিক আছে, এটার নাম কি টলেন বিকারক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন টলেন বিকারককে কেন আনলাম, এই যে ইথাইন যে আছে এ কিন্তু একটা প্রান্তীয় অ্যালকাইন, তো টলেন বিকারকের সাথে যত প্রান্তীয় অ্যালকাইন বিক্রিয়া করবে কি হবে, দেখেন বিক্রিয়া খুবই সহজ। আমরা সবাই জানি এই যে সিলভার আর্জেন্টাম যে এজি, এটা কিন্তু একটা ধাতু, ঠিক আছে, এই ধাতু কি করবে, অ্যালকাইনে থাকা দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, ঠিক আছে, এখানে প্রতিস্থাপিত করে কি হবে, এইটা হবে, দেখ, অর্থাৎ হাইড্রোজেনের জায়গা দখল করে নিবে আমার সিলভার, এবং এটার নাম হবে সিলভার অ্যালকালাইন, ঠিক আছে, সিলভার অ্যালকালাইন, এটার নাম হবে সিলভার অ্যালকালাইন। এটা একটা পদক্ষেপ পড়বে এবং আমরা কনফার্ম হব যে আমার এই যে প্রান্তীয় অ্যালকেনটা রয়েছে এখানে ইথাইন, এটা কনফার্মলি একটা অম্লধর্মী অ্যালকাইন, ঠিক আছে, কারণ এর টলেন বিকারকের সাথে রিয়াকশন করে সিলভার অ্যালকালাইন পদক্ষেপ সৃষ্টি করে। এবং আমরা যদি ইথিনের দিকে তাকাই, সে কিন্তু এমন কিছুই সৃষ্টি করার সক্ষমতা রাখে না। তার সাথে যদি আমি ডাইঅ্যামিক সিলভার যে আয়ন আর টলেন বিকারক সেটার বিক্রিয়া দেই, প্লাস কিন্তু দিতে হবে, এটা কিন্তু একটা আয়ন, ঠিক আছে, নাইট্রেট বসাইতে পারেন চাইলে, এবং এটা নো রিয়াকশন, অর্থাৎ কোনো রিয়াক্ট করবে। সো মেইনলি এই কোশ্চেনটা কত সহজ, দেখেন এক পেজও হয়তো লাগবে না ফুললি, তো খুবই ইজি ছিল, ঠিক আছে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং না বুঝলে অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে কুয়েরির ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের প্রবলেমস গুলো ক্লিয়ার করতে পারবেন। সো নেক্সট প্রশ্নে যাই, এরই সাথে আমাদের নেক্সট প্রশ্নে যাব। তো আমরা নেক্সট প্রশ্ন দেখছি ঢাকা বোর্ড 2023-এ আসা আর একটি চমৎকার প্রশ্ন, ঠিক আছে, ঢাকা বোর্ড 23-এ আসা চমৎকার প্রশ্ন। এখানে কি বলেছে আমরা দেখি, এখানে মেইনলি বলেছে উম আমরা যে উদ্দীপক সেটা আগে একটু বিশ্লেষণ করি, দেন প্রশ্নে যাব। সো এখানে ওজনীকরণ একটা বিক্রিয়ার আলোচনা করা আছে, ওজনীকরণ বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওজনীকরণ বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো আমরা সলভ করার চেষ্টা করবো। দেখেন
CnH2n, ঠিক আছে। n এর মান 3, অর্থাৎ n এর মান 3 বসালে আমার কি হয়, এটা হয়, অর্থাৎ প্রোপিন। এটা কি আমার প্রোপিন। আমরা সবাই কিন্তু ওজনীকরণ বিক্রিয়া বেশি বেশি করে প্র্যাকটিস করবো, কারণ প্রতিটা বোর্ডেই দেখবেন আপনারা, ইভেন আমি যে কোয়েশ্চেন সলভ করবো ম্যাক্সিমামই দেখবেন আপনারা যে ওজোনালাইসিস বা ওজনীকরণ বিক্রিয়াটা খুব বেশি উদ্দীপকে আসে আপনার, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এর সাথে যদি ওজনের বিক্রিয়া দিই কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, কারণ এটা নিষ্ক্রিয় একটা দ্রাবক, তো নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করবে। সো প্রোপিনের সাথে যখন ওজনের বিক্রিয়া দিই, এখানে দেখেন অন্তর্বর্তী যৌগ নামক একটা কথা আছে, ঠিক আছে। অন্তর্বর্তী যৌগ, এখন কেমন অন্তর্বর্তী যৌগ আমরা সবাই দেখার চেষ্টা করব। দেখেন অন্তর্বর্তী যৌগটা অনেকটা এমন হবে, উপরে অক্সিজেন, অক্সিজেনের দুই পাশে দুই হাত, নিচে ফাঁকা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এরকম। আপনারা আগে কেমন একটা ফানি একটা স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ আসলেই ফানি। তো আমি একটু প্রোপিনের আগে একটু এখানে মিস্টেক হয়েছে, C3H6 তো লিখেছি, বাট গাঠনিক চিত্রটা আঁকলে বেটার হয়, ঠিক আছে। গাঠনিকটা আঁকলে আপনাদের ক্লিয়ার হবে আর বুঝতে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা বেশি করে ফোকাস করেন। তো এখন কি করবো আমি জানেন, এটা কিন্তু একদম সহজ কাজ। প্রথমে কি করবেন, অন্তর্বর্তী যৌগ লেখার সময় ওজনীকরণ বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগ যখন লিখবেন, প্রথমে ছাদে অক্সিজেন, দেন দুই হাত দুই দিক দিয়ে, দেন মাঝখানে ফাঁকা, নিচে একটা বন্ড অক্সিজেন, এখানে একটা বন্ড অক্সিজেন, আবার উপরে, মানে এই দুইটা সেম থাকবে, এই যে এই দুইটা, ঠিক আছে, এটা আর এটা, আর উপরে দুইটা হাত। এখন এই জায়গায় একটা জিনিস বসবে, এই জায়গায় কি কি বসবে আপনাদেরকে টেকনিক শিখাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে, খুবই ইজি। দেখেন ডাবল বন্ডকে আমরা ভেঙে দিব, ডাবল বন্ড ভেঙে আমার কি হবে, এ বসবে এক হাতে, এ বসবে এক হাতে। এখন আপনার ইচ্ছা আপনি যাকে যেই হাতে বসেন। CH3CH এইটা বসবে একটা হাতে, ঠিক আছে। CH3CH এবং CH2 এটা বসবে একটা হাতে। এখন কি হবে, অন্তর্বর্তী যৌগ, এটাই আমার অন্তর্বর্তী যৌগ, ঠিক আছে, ওজোনালাইসিস বিক্রিয়া। দেন আসি পানির সাথে বিক্রিয়া, জিঙ্কের উপস্থিতি তো অবশ্যই। এখন জিঙ্ক না দিলে কি দোষ হইতো আমার, এরও কিন্তু একটা কাহিনী আছে, ঠিক আছে, বলতেছি সামনে। অবশ্যই আমাদের যে রেগুলার লেকচার গুলো থাকবে সেগুলোতে আমরা ওজোনালাইসিস বিক্রিয়ার আদ্যপান্ত খুব ভালোভাবে ডিসকাস করব। সো আপাতত আপনাদেরকে মেইন বেসিকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন জিঙ্ক যদি না থাকে তাহলে কি হবে জানেন, এটা দুই কার্বন বিশিষ্ট অ্যাসিডে পরিণত হবে। এটা এক কার্বন বিশিষ্ট অ্যাসিড, অর্থাৎ এটা অ্যাসিটিক অ্যাসিড, এটা মিথানিক অ্যাসিড ফর্ম করে ফেলবে। বাট যেহেতু আমার জিঙ্ক থাকবে, জিঙ্ক কাজ করবে মেইনলি, জিঙ্ক আমার এই অক্সিজেনকে উড়ায় নিয়ে যাবে। অর্থাৎ জিঙ্ক এই অক্সিজেনকে পছন্দ করে বলবে চলো আমরা পালিয়ে যাই, হ্যাঁ। তো এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে রিয়াক্ট করে আমার জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে, এবং বাকি থাকবে দুইটা অক্সিজেন, তা আমি জাস্ট অ্যাড করে ফেলবো সিম্পলি, এই যে CH3CH, ঠিক আছে, এর সাথে এই অক্সিজেনকে আলাদা করে দিব। এরা বলবে চলো আমরাও পালিয়ে যাই। দেন এরা কেন বাকি থাকবে বলেন, সবাই ডাবল হয়ে গেল, এদেরও তো ডাবল হতে হচ্ছে। দেন CH2, এই যে এ যে আছে, এ বলবে এই অক্সিজেনকে চলো আমরাও পালিয়ে যাই, ঠিক আছে, চলো পালিয়ে গেল, হ্যাঁ সবাই সবার মতো। তো এটা কি হলো বলেন, CH3CH এবং অক্সিজেন যুক্ত হয়ে কি হবে, CH3CHO, ঠিক আছে, একটা যৌগ। এবং নেক্সট যৌগ কি, CH2O, CH2O। এখন আপনারা বলবেন CH2O আবার কোন যৌগ, এটা তো জীবনেও নাম শুনিনি। একটা জিনিস একবার একটু ডিপ থিঙ্কিং দেন, দেখেন CH2O এই জিনিসটাকে কি এভাবে লেখা যায় না, HCHO? দেখছেন আপনাদের সাথে কথা বড় ধোকা হয়েছে। তো দেখেন জিনিসটা, এখানে CH2O এবং HCHO দ্বারা দেখেন একই জিনিস কিন্তু, H2 কে জাস্ট একটা H কে C এর সামনে, একটা H কে C এর পিছনে দিয়ে দেওয়া হচ্ছে, জাস্ট বাকি সব সেম। তো এটা কি আমরা সবাই জানি, ফর্মালডিহাইড, ঠিক আছে, বা মিথানল। আর এই যে এটা CH3CH, এটা কি ইথানল বা অ্যাসিটাল ডিহাইড, ঠিক আছে। আমরা সবাই কিন্তু জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরিচিতি পেয়ে গেলাম। দেখেন এ যৌগটা তাহলে কি, এখানে আমরা বলেও দিছিল, দেখেন এ একটি এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ, এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ, অর্থাৎ এ আমার এটা ফর্মালডিহাইড, অর্থাৎ এই যে HCHO এটা আমার এ, CH3CHO এটা আমার বি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ফলো করবো। তো আমার মোটামুটি সবই সলভ হয়ে গেছে। আমার মোটামুটি ওজনীকরণ বিক্রিয়া বুঝে গেলে আমার বা কিছু না লাগলেও চলতো। তো নেক্সট প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন হইলো আমার এই
উদ্দীপকের সাহায্যে যে এ যৌগের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লিখো, ঠিক আছে? তো এ যৌগের শনাক্তকরণ পরীক্ষা অর্থাৎ আহ আসলে মজার বিষয় কি জানেন, এটাই ছিল প্রশ্ন। আমরা যে এই যে শনাক্ত করে ফেললাম এ যৌগ যে আমার ফর্মালডিহাইড, এটাই ছিল কিন্তু আমার প্রশ্ন, এটাই চেয়েছিল, যেটা আমি অলরেডি করে দেখিয়েছি। তো প্রথম প্রশ্ন এখানেই সলভ হয়ে গেছে, তবুও আমি আরেকবার রিপিট করব যেহেতু আপনারা অনেকেই না বুঝতে পারেন। তো আমি অবশ্যই রিপিট করব। নেক্সট প্রশ্ন দেখে যাই যে এ ও বি অর্থাৎ এই যে আমার ফর্মালডিহাইড ও অ্যাসিটালডিহাইড বা মিথানেল ও ইথানেল দুজনের মধ্যে কে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। হ্যালোফর্ম কি, এটা নিয়ে আলোচনা করব নেক্সট স্লাইডে। তো আমরা প্রথম প্রশ্ন কিন্তু অলরেডি ইতোমধ্যে আলোচনা করেছে, আর একবার হালকা স্লাইটলি রিপিট করি আমি। দেখেন, আর একবার রিপিট করি। তো আমার কি ছিল প্রশ্নে, আমার প্রোপিন, ঠিক আছে, আমার প্রোপিন ছিল। প্রোপিন ওজনের সাথে রিয়াকশন করলো। হ্যাঁ, প্রোপিন কি করলো, আমার ওজনের সাথে রিয়াকশন করলো। আমার কার উপস্থিতিতে, কার্বন টেট্রা ক্লোরাইডের উপস্থিতিতে, যেন নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করে সে। দেন আমার কি হবে, এটা আমি বলেছিলাম এই গঠনটা কিন্তু এই স্ট্রাকচারটা কম। দেন এখানে আপনি CH3 CH বসান, এখানে CH2 বসান, ব্যাস কাজ শেষ। এবার জিঙ্ক, জিঙ্ক কেন লাগবে তাও বলে দিয়েছি, কারণ জিঙ্ক যদি না থাকে, দেখেন আপনাকে একটা জিনিস আমি সিম্পলি বুঝাই দিই। দেখেন পানির উপস্থিতিতে, অর্থাৎ আমি একটা জিনিস আপনাকে সিম্পলি বুঝাই দিই। এখানে প্রত্যেকে সিঙ্গেল আছে এবং প্রত্যেকে ডাবল হইতে চায়। এখন ডাবল হওয়ার জন্য তো জোড়া লাগবে, ডাবল ছাড়া কি একা একা কিভাবে ডাবল হয়, তাই না? দেখেন এই যে CH3CH এর সাথে একটা ও আছে, এরা দুজন বিয়া করে নিল, ডাবল হয়ে গেল। এই যে CH2 বা আমি বলতে পারি HCHO বা HCH, ঠিক আছে, এরা কি ডাবল হতে চায়, তো এ একটা অক্সিজেনকে নিয়ে HCHO হয়ে গেল, এও ডাবল। এখন অক্সিজেন এ তো একা পড়ে গেল, তো এ কি দুঃখ পাবে, তাই না? তো একে দুঃখ যেন না পায়, ঠিক আছে, এ যেন দুঃখ না পায়, এজন্য কি করতে হবে, জিঙ্ককে আনা হয়েছে যেন জিঙ্ক একে উড়ায় নিয়ে যায়। ওকে, তো জিঙ্ক যদি না থাকতো এ কি হইতো, এই দুইজনের কাছে শেয়ার হয়ে যেত এবং আমার মজার বিষয় কি হতো, এখানে আমার ইথানোইক অ্যাসিড এবং এখানে মিথানোইক অ্যাসিড পেয়ে যেতাম। তো আমার তো অ্যাসিড ফর্ম করা আমার উদ্দেশ্য না, আমার এখানে জিঙ্ক আছে, তাই আমার অ্যালডিহাইড এখানে ফর্ম হবে, অ্যাসিড ফর্ম হবে না। ফাইন। তো আমরা CH3CHO আমার বি যৌগ বা ইথানল অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড বা মিথানল যেটা HCH আমার উৎপন্ন হয় এ যৌগ। এ হলো এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট এবং জিঙ্ক অক্সাইড বাই প্রোডাক্ট। তো আমরা কিন্তু এক নম্বর প্রশ্নে যেটা শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ দেখাতে বলেছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম, সলভ। সো নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কিন্তু আমরা যেটুকু আপনারা সবাই আশা করি মনে রেখেছেন যে নেক্সট প্রশ্ন ছিল আমাদের এ ও বি এর মধ্যে কে হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় এবং কে দেয় না, ঠিক আছে? তো আমি হ্যালোফর্ম রিঅ্যাকশন একটু আদ্যপ্রান্ত মোটামুটি 2-3 মিনিট একটু আলোচনা করছি, ঠিক আছে, এরপরে আপনাদেরকে ডিটেলসে বুঝাই যে কে দেয় আর কে দেয় না। দেখেন, হ্যালোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম রিঅ্যাকশন তারাই দিবে শর্ত। হ্যালোফর্ম রিঅ্যাকশন দেওয়ার শর্তগুলো কি কি? হ্যালোফর্ম রিঅ্যাকশন দেওয়ার 1 নম্বর শর্ত হলো যে সকল যৌগে CH3CO মূলক থাকবে। অর্থাৎ আমার এই যে অ্যাসিটোমূলক, এটাকে কি তিনটা নাম, ঠিক আছে, আপাতত সহজ নাম মনে রাখেন, অ্যাসিটোমূলক এটাকে বলা হয়। এটা আরো দুটো নাম আছে, মিথাইল কার্বনিল বলা হয়, ঠিক আছে, আরো একটা নাম আছে। তো আপনারা অ্যাসিটোমূলক দিয়েই মনে রাখতে পারেন, ঠিক আছে, তো হার্ড শিটে আমরা যাব না, স্মার্ট নিয়ে আমরা আগানোর চেষ্টা করবো। অ্যাসিটোমূলক এটা CH3CO, এই মূলকটা যে সকল আমার অ্যালডিহাইড বা কিটোনে বিদ্যমান থাকবে সে সকল মূলক বিশিষ্ট যে যৌগ সেটা অবশ্যই অবশ্যই হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। এখন এটা কেন দিবে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমি একটু নর্মালি জাস্ট আপনাদেরকে ধরাই দিই জিনিসটা। এভাবে তো ফর্ম হয়, তাই না? এই দেখেন, এইচ থাকলে আমার অ্যালডিহাইড, আর থাকলে কি হবে বলেন, আর থাকলে হবে কিটোন। এখন একটা জিনিস কিন্তু মাস্ট, অনেকে বলতে পারেন এই পাশে কি CH3 থাকা মাস্ট নাকি আর থাকলেও হবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউশনে ভোগেন। একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, CH3 থাকতে হবে মানে থাকতেই হবে। অ্যাসিটো মূলক মানেই হলো CH3CO মূলক, এই মূলকটা থাকা মাস্ট, এটা না থাকলে কাজের কাজ হবে না। আচ্ছা, তো এটা যদি থাকে আমার, তাহলে এখন হ্যালোফর্ম বিক্রিয়ার আমার যে নর্মাল ফরম্যাট সেটা আমি দেখাই দিই, +X2 বা আমার যে
জারক, ঠিক আছে। হ্যালোজেন কিন্তু জারক, আমরা সবাই জানি গ্রুপ 17 মৌলগুলো হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কিন্তু জারক প্রত্যেকে, ঠিক আছে। এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, বিজারক বিক্রিয়া দেয়, কারণ এরা জারক। দেন সাথে থাকবে ক্ষার, ঠিক আছে, KOH বা NaOH, হোয়াট। তো আমরা এটাকে আহ তো ছন্দে মনে রাখার জন্য, যাতে হ্যালো ফর্ম রিয়াকশনের যে ফরম্যাট সেটা আমি কেউ ভুলে না যায়, সেটা মনে রাখার সহজ ফরম্যাটের জন্য বলি যে অ্যাসিটোমূলক তো থাকবে, এটা সবার মনে রাখতেই হবে। এবং এই জিনিসটা মনে রাখা কিভাবে সহজ দেখেন, অলওয়েজ মনে রাখবো অ্যাসিটোমূলক বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোনের সাথে জারক প্লাস ক্ষার, জারক প্লাস ক্ষারক, এই জিনিসটা এভাবে ছন্দে ছন্দে মনে রাখবো আমরা। জারক মানে হ্যালোজেন এখানে, আর ক্ষারক মানে KOH বা NaOH, যেটাই নেই না কেন, জারক প্লাস ক্ষারক থাকবে হ্যালো ফর্ম বিক্রিয়ায়। তো আমরা দেন দুটো রিয়াক্ট করে আমাদের কি উৎপন্ন হবে, অলওয়েজ আমরা মেইন প্রোডাক্ট যেটা, ঠিক আছে, হ্যালো ফর্ম বিক্রিয়ার ফলে যে আমরা মেইন প্রোডাক্ট পাবো সেটা কি, সেটা হলো, সরি এখানে একটু CH3 হবে না, CHX3, ঠিক আছে, CHX3 প্লাস অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড প্লাস পানি। এইটা হলো আমার হ্যালোফর্ম বিক্রিয়ার কমন ফরম্যাট, অর্থাৎ যেই যৌগই আসুক ফরম্যাট এইটাই থাকবে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই যে কেন অ্যাসিটোমূলক থাকাই লাগবে, অ্যাসিটোমূলক না থাকলে কি করবো এবং কি আমার বাধ্যবাধকতা, আমি এই জিনিসটা আগে বলি। দেখেন, এই যে অ্যাসিটোমূলক, এখানে কার্বন কয়টা বলেন, দুইটা না? দেখেন, আপনারা সবাই কিন্তু এগ্রি করতেছেন, কার্বন কিন্তু দুইটা। এই যে কার্বন যে আমার দুইটা, একটা কার্বন কি করবে আমার এখানে, এই যে আমার এই যে ক্লোরো, ধরেন এখানে ক্লোরিন যদি বসে, এক্স এর জায়গায় তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এনিথিং বসতে পারে। আয়োডিন যদি বসে তাহলে কি হবে আমার, আয়োডোফর্ম, এটা নাম হয়ে যাবে। ব্রোমিন বসলে ব্রোমোফর্ম, ক্লোরিন বসলে ক্লোরোফর্ম। এই যে দেখছেন, ক্লোরোফর্ম বানানোর কিন্তু বিক্রিয়া শিখে গেছেন। এখন ক্লোরোফর্ম, এখন ল্যাবে যাবেন, প্রত্যেকে এই বিক্রিয়া এইগুলা আপনার জারক প্লাস ক্ষারক ইউজ করবেন, ক্লোরোফর্ম বানায় শত্রুদেরকে অবশ করে দিবেন, অজ্ঞান করে দিবেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, আপনার CHX3, ঠিক আছে, এটা প্রডিউস হবে, এটা আমার মেইন প্রোডাক্ট, এন্ড বাই প্রোডাক্ট হিসেবে অ্যাসিড। এখন এই অ্যাসিডটা কোত্থেকে পাবো, এই যে আরেকটা যে কার্বন, এই কার্বন আমার অ্যাসিড ফর্ম করবে এবং বাকিটা পানি উৎপন্ন করবে। এই যে আমার ক্ষারকের যে OH পার্ট আছে এবং এখানে যে থাকা H পার্ট, সে পানি ফর্ম করে ফেলবে। এখন মজার বিষয় একটা দেখেন, খুবই মজার বিষয়, এখন যদি এখানে CH3 না থাকতো, শুধু H থাকতো, সাপোজ এরকম আছে, ঠিক আছে, HCHO, অর্থাৎ আমার এই যে আমরা যে ফর্মালডিহাইড বা মিথানল পেলাম, বি যৌগটা, এখন দেখেন এ যদি আপনার জারক প্লাস ক্ষারকের সাথে রিয়াক্ট করে, দেখেন X2 প্লাস KOH সাপোজ রিয়াক্ট করবে, ফাইন, ভালো কথা। এখন আমার এখানে আমার উদ্দেশ্য কি বলেন, আমার উদ্দেশ্য হলো ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম প্রডিউস করা, তাই না? এখন দেখেন, তার জন্য এবং অবশ্যই একটা অ্যাসিড প্রডিউস হবে। তো আমার এখানে কার্বন আছে একটা, ওকে, ভালো কথা। তো এই কার্বন কি করবে জানেন, এই কার্বন যায় আপনার এক কার্বন বিশিষ্ট অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড উৎপন্ন করবে, আর OH যে আছে এই এখান দিয়ে যায় পানি উৎপন্ন করবে, এবং আমার এখানে আর কিছু উৎপন্ন হবে না। অর্থাৎ আমি যে আহ ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম উৎপন্ন করার স্বপ্ন দেখতেছিলাম, সেটা সম্ভব হবে না, কারণ আমার এখানে কার্বন সংখ্যা একটা মাত্র। তো এই যে একটা মাত্র কার্বন সংখ্যা, এটা তো অ্যাসিড প্রডিউস করতেছে, এটা কিন্তু কোনোভাবেই আমার আহ যে হ্যালোফর্ম বিক্রিয়ার মেইন প্রোডাক্ট যেটা ক্লোরোফর্ম বা আয়োডোফর্ম বা ব্রোমোফর্ম, সেটা প্রডিউস করতে পারতেছে না। তো সেটাই যদি প্রডিউস না করতে পারলো, তাহলে আমি মানে কিভাবে একে আমার বিক্রিয়ক হিসেবে রিয়াক্ট করাই বলে, এটা কি সম্ভব? সম্ভব না। তো এ কারণেই আমার মূলত CH3CO মূলকটা মাস্ট, কারণ CH3 এই মূলকটা আমার কি করবে, সে গিয়ে আমার মেইন প্রোডাক্ট যেটা এই ফর্ম বিক্রিয়া সেটা প্রডিউস করবে, এন্ড সিও মূলকের কার্বন, এই কার্বনটা আমার অ্যাসিড প্রডিউস করবে। এখন এখানে আছে সিও মূলকের কার্বন, কিন্তু এখানে তো পাশে কোনো কার্বন নাই, তো CH3 সিও মূলক মাস্ট। আশা করি আপনারা ইন ডিটেল জিনিসটা ভালো মতো বুঝতে পারছেন। তো তাহলে আমরা সুন্দর মতো দুটো রিয়াকশন দিব, এবং এখানে সুন্দর মতো আমি একটু দেখাই দিই। দেখুন, তোমার যে
ইথানল ছিল, ঠিক আছে, CH3CHO। এটা কি করবে আমার জারক বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে এবং সাথে থাকবে একটা ক্ষারক। এই দুইজন বিক্রিয়া করে কি হবে, এই তিনজন বিক্রিয়া করে কি হবে আমার CH3। এই হলো আমার মেইন প্রোডাক্ট, দেন বাই প্রোডাক্টস লিখবো আর একটা কার্বন, মিথানিক অ্যাসিড, দেন আর পানি। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আহ এভাবে আমার ইথানল বা আমার অ্যাসিটালডিহাইড কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন দিয়ে দিল, বাট আমার HCHO যেটা মিথানল সে কিন্তু সেটা দিবে না, আমি আগেই দেখাই ফেলেছি। তো সুবিধাই হলো নো রিঅ্যাকশন। ঠিক আছে, তো আমার আপনার সুন্দর মতো দুটো বিক্রিয়া দিবেন। প্রথম লাইনটা লিখবেন যে আমার অ্যাসিটোমূলক থাকা আবশ্যক আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনের জন্য, এবং দুটো বিক্রিয়া দিয়ে প্রমাণ করে দিবেন যে কেন আবশ্যক, এবং নিচে দুই তিনটা লাইন, জাস্ট 1-1.5 পেজের একটা অ্যান্সার, এবং আপনারা 4-4 পেয়ে যাবেন। তো জিনিসটা বুঝেন, আপনারা আসলে অর্গানিক কেমিস্ট্রিকে খুব বেশি ভয়ে ডর মানে দিয়ে দেখার চেষ্টা করেন, ওই নজরে দেখেন, বাট আপনার এই জিনিসটাও খেয়াল করতে হবে একই সাথে যে খুবই কম উত্তরে মানে খুবই কম পরিশ্রম করে কিভাবে টোটাল মার্কটা গ্যাদার করা যায় এই অর্গানিক কেমিস্ট্রির সাহায্যে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অর্গানিক কেমিস্ট্রি দেয়। তো অবশ্যই আমরা ভয় পাবো না, অবশ্যই কনসেপ্ট ওয়াইজ আগাবো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন এভাবে প্র্যাকটিস করে যাও। সো আমাদের নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, এবং আমাদের যে নেক্সট প্রশ্ন, এই প্রশ্নের সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখেন, প্রশ্ন দেখে এরকম ভয় ভয় লাগতেছে, ঠিক আছে। তো কারো ভয় পাওয়ার কিছু নেই, আসলে ভয় পাওয়ার কোনো প্রশ্ন এটা না। তো আমরা দেখি এখানে দেওয়া আছে এর পরিচয় দেওয়া আছে আমার C4H9X, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে C4H9X, আচ্ছা, অর্থাৎ বিউটাইল হ্যালাইড দেওয়া আছে, অ্যালকাইল বলতে বিউটাইল দেওয়া আছে যেহেতু 4টা কার্বন। ওকে, তো এখানে বলা হয়েছে আমার এর দুজনের সাথে রিঅ্যাক্ট করেছে। একজন হলো আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, অপরজনও আমার সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট এখানে দ্রাবকটা ভিন্ন, এখানে হলো আমার দ্রবণ, জলীয় দ্রবণ, এবং এখানে আমার যে অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহৃত হয়েছে। ওকে, তো আমরা দু ধরনের প্রোডাক্ট পাবো এখানে পি। ঠিক আছে, পি উৎপন্ন হবে, তো কি ধরনের পি উৎপন্ন হবে এখন আমি বলার চেষ্টা করি। দেখেন এক্স কিন্তু নির্দিষ্ট করে কিছু বলেনি, তো আপনারা আবার অনেকেই মাতব্বর আছে, ঠিক আছে, মাতব্বর কি করে ক্লোরিন বা ব্রোমিন বসায় দেয়, এগুলা বসান যাবেন। এখানে এক্স দিছে, আপনাকে এফসি ইউজ করতে হবে। রাজশাহী বোর্ড 23-এ আছে, দেখেন চমৎকার প্রশ্ন কিন্তু। দেখেন, তো আমার যখন অ্যাকুয়াস থাকবে, আমরা সবাই জানি অ্যালকাইল হ্যালাইড অ্যাকুয়াস ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমার অ্যালকোহল উৎপন্ন করে, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব সহজে এটা জানি, অ্যালকোহল প্রডিউস হবে 4 কার্বন বিশিষ্ট NaH। ওকে, কিন্তু যদি অ্যালকোহলীয় দ্রবণ এসে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার অপসারণ বিক্রিয়া ঘটবে। আমরা কিন্তু সবাই জানি যে অ্যালকাইল হ্যালাইডের দু ধরনের বিক্রিয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতিবারই আসার মতো, এবং দেখেন বোর্ড কোয়েশ্চেন কিন্তু এটা। তো অবশ্যই আপোষহীন ভাবে চলতে হবে এইসব প্রশ্নের সাথে। অবশ্যই আমরা ধরেন আলসেমি করে বা টাফ টাফ বলে এড়িয়ে যাই, বাট অনেক সময় এমন পরিস্থিতি থাকে অ্যান্সার করা ছাড়া উপায় থাকে না, তখন কিন্তু ধরাটা পড়ে যান সবার। দেখেন অ্যাকিউয়াস সলিউশনের ক্ষেত্রে আমরা ক্ষারকের সাথে বিক্রিয়া যখন হয় অ্যালকাইল হ্যালাইডের, তখন মাস্ট আমার কি হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। এটা কিন্তু 9-10-এর বিক্রিয়া। ইভেন এটাও অনেকটা 9-10-এই পড়ে এসেছেন অনেকে, যে অ্যালকোহলীয় যে দ্রবণ যদি থাকে, সেই ক্ষেত্রে ক্ষারক এর সাথে আমার অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা কি পাবো বলেন তো, আমরা অ্যালকিন পাবো, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন C4H8 বা বিউটিন, একই সাথে পানি এবং আমাদের NaH সেটা, ঠিক আছে। আচ্ছা, তো খুবই সহজ ছিল। তো একটা ক্ষেত্রে পাইলাম অ্যালকিন, একটা ক্ষেত্রে পাইলাম অ্যালকোহল, ঠিক আছে। তো মজার বিষয়, এখানে অ্যালকিন নিয়ে আমার খুব একটা কাজ হয়তো বলেনি প্রশ্নে, ঠিক আছে। আমার এখানে মূলত পি, এটা তো কনফার্ম, এটা তো ইজি, অ্যালকোহল। আমার যে বিউটানল 1, যেটা আমার পি ইন্ডিকেট করতেছে, বাট এখানে কিউ ইন্ডিকেট করছে C4H8 কে।
বাট এখানে আবার দেওয়া C4H8 কে আবার আমার ওজোনালাইসিস করতে হবে, ঠিক আছে, ওজনীকরণ। এই দেখেন, কেউ উপরে কিন্তু সীমাবদ্ধ থাকা যাবে না, এটাকে আবার আপনার ওজনীকরণ বিক্রিয়ার সাহায্যে ভাঙতে হবে। ওজনীকরণ বিক্রিয়া আমরা সবাই কিন্তু পারি, ঠিক আছে, তো আমরা সবাই জানি। এবং এখানে এম এর একটা পরিচয়ও দিয়ে দিচ্ছে, যে 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ যা টলেন বিকারককে বিজারিত করে না। ওকে, তো আমরা আগে ওজোনালাইসিস বিক্রিয়াটা করে দেখি যে এটা আসলে কোনটা কি। দেখেন, C4H8, ঠিক আছে, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, CH3, ঠিক আছে, এই দেখেন। আহ আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, যে এই যে বিউটিন, যে C4H8, এখন আমি দেখেন আমার 2 নম্বর পজিশনে, 2 নম্বর কার্বনে কি আমার ডাবল বন্ড বসবে, না 1 নম্বর কার্বনে আমার ডাবল বন্ড বসবে, এটা কিন্তু অনেক বড় চিন্তার বিষয়, ঠিক আছে। তো আপনারা অনেকে বলতে পারবেন এটা দিয়ে কি যায় আসে, আমি যখন একটা পজিশনে বসাইলেই হলো, কিন্তু এটা কিন্তু ভ্যালিড উত্তর হবে না, ঠিক আছে। কারণ হলো, এখানে ঘটনা আছে, দেখেন, 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ যা টলেন বিকারককে বিজারিত করেন। এখন টলেন বিকারককে বিজারিত করে না বলেন, এটা কিন্তু অ্যালডিহাইড কিটোনের একটা পার্ট, ঠিক আছে। অ্যালডিহাইড কিটোন থেকে কত প্রশ্ন আসতেছে আপনারা নিজেরাই কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন, রিসেন্ট প্রশ্ন সবগুলো। দেখেন, কিটোন এবং অ্যালডিহাইড এই দুজন কিন্তু আমাদের কার্বনিল যৌগ, তো কিটোন কিন্তু আমার টলেন বিকারককে বিজারিত করে, ঠিক আছে। কারণ কার্বনিল মূলকের যে আমার যে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে দুই পাশ দিয়ে, এটা খুবই স্ট্রং বন্ড, এটাকে টলেন বিকারককে বিজারিত করতে পারে না। সো আমার এই যে এমটা তাহলে আমার কি হবে, বুঝাই যাচ্ছে এম হবে আমার এক ধরনের কিটোন, ঠিক আছে। এম হবে আমার এক ধরনের কিটোন এবং এন হবে আমার অ্যালডিহাইড। আর দুটোই যদি কিটোন হতো তাহলে কিন্তু আবার ঝামেলা, কারণ শুধু এম এর কথা বলছে, সুতরাং এম হবে আমার কিটোন আর বাকিটা হবে অ্যালডিহাইড, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কোথায় আমার ট্রিপল ডাবল বন্ড হবে এবং কোথায় হবে না, আমি কি এখানে মাঝখানে বসাবো নাকি আমার এখানে প্রান্তে বসাবো আমি ডাবল বন্ড, আমি এখন এটা কিভাবে ডিসাইড করব। তো এটা বোঝার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। আপাতত পি যে বিউটানল বুঝায় এটা তো আপনারা বুঝছেন, এবং বিউটিনকে যে আমি এখন ভেঙে ওজোনালাইসিস করে এম এবং এন পাবো, এটাও কিন্তু আপনারা বুঝছেন আশা করি। তো আমরা সামনের দিকে যাব। দেখেন, আমরা একটা প্রশ্ন দেখে নিব তার আগে। দেখেন, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকের পি যৌগটি কিভাবে প্রস্তুত করবে। অর্থাৎ আমার প্রথম প্রশ্ন কি, দেখেন, পি যৌগ হলো বিউটানল, তো গ্রিগনার্ড বিকারক, দেখেন গ্রিগনার্ড বিকারকের সাহায্যে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি। তো সামনের স্লাইড গুলোতে আমরা এটা করবো। নেক্সট প্রশ্ন আমরা দেখে যাই, যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, অর্থাৎ আমাদের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় এম ও এন এর মধ্যে কোনটি অধিক সক্রিয়, অর্থাৎ একটি অ্যালডিহাইড পাবো, একটি আমার কি পাবো বলে কিটোন পাবো, ঠিক আছে। তো কিভাবে পাবো এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। দেখেন, C4H8, এখন ওজোনালাইসিস বিক্রিয়ার কিছু শর্ত আছে, ঠিক আছে, শর্তগুলো আমরা একটু মনে রাখবো অলওয়েজ। 1 নম্বর হলো, আমি একটা শর্টকাট, আসলে শর্ত বলতে কি শর্টকাট, এটা আমার পার্সোনালি মেড, তো দেখার চেষ্টা করবো আমরা। দেখেন, শর্ত আমরা কি পাবো। 1 নম্বর হলো, যদি প্রতিসম অ্যালকিন হয়, প্রতিসম অ্যালকিন হলে, দেখেন, এক ধরনের টেকনিক বলা যায় এটাকে। দেখেন, প্রতিসম অ্যালকিন হলে দুটো প্রোডাক্টই কি হবে, অ্যালডিহাইড। অর্থাৎ আমার যদি প্রতিসম অ্যালকিন হয়, অর্থাৎ আমার ডাবল বন্ডটা যদি একদম একটা অ্যালকিনের যৌগের মাঝখানে থাকে, তাহলে আমার কি হবে, ওজোনালাইসিস এর ফলে দুটো প্রোডাক্টই অ্যালডিহাইড হবে। এবং মজার বিষয়, দুটো সেম অ্যালডিহাইড হবে, নট অনলি অ্যালডিহাইড। অ্যালডিহাইড তো হবেই হবে, সেম অ্যালডিহাইড হবে, অর্থাৎ একটা যদি ইথানল পাই আর একটাও ইথানলই পাবো, দুই অণু ইথানল পাবো বলতে গেলে। তো নেক্সট যে টেকনিক সেটাই আসে, অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে, অপ্রতিসম অ্যালকিন। মজার বিষয়, অপ্রতিসম অ্যালকিনেও দুটোই অ্যালডিহাইড পাবো, কিন্তু সেম পাবো না, দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড পাবো। এই যে ছোটখাটো যে আমার যে মজার ট্রিক গুলো, এই ট্রিক গুলো যদি আপনারা না জানতেন, এই দেখেন, এই ট্রিকটা যে জানবে না সেই প্রশ্ন জীবনে সলভ করতে পারবেই না। কারণ সে কি করবে, C4H8
সে প্রতিসম নিয়ে কাজ করবে অথবা অপ্রতিসম নিয়ে, তো লাভ হবে না, লাভের লাভ হবেই না, কারণ অ্যালডিহাইড পাবে সে প্রতি ক্ষেত্রে। তো অ্যালডিহাইড পেয়ে আর কি লাভ বলেন? অ্যালডিহাইড তো আর টলেন বিকারকের সাথে বিকারককে বিজারিত করতে পারে, তো এম এর পরিচয় তো সেটা দেয়নি, বলছে যে করতে পারে না, অর্থাৎ আমার কিটোন লাগবে। তো আমার এই দুই কেস কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, আমার থার্ড কেস অ্যাপ্লিকেবল হবে, অ্যালকিনটা শাখাযুক্ত, অর্থাৎ আমার যে শাখাযুক্ত অ্যালকিন এইটা যদি থাকে, তবে আমার কি হবে, অ্যালডিহাইড এবং কিটোন উভয় উৎপন্ন হবে। ঠিক আছে, দুই অণু কিটোন উৎপন্ন হতে পারে অথবা অ্যালডিহাইড, অর্থাৎ আমার শাখাযুক্ত অ্যালকিন হওয়া মাস্ট যদি আমি কিটোন চাই, এবং শাখাযুক্ত না হলে প্রতি ক্ষেত্রে অ্যালডিহাইড উৎপন্ন হবে, হোক সেম বা হোক ডিফারেন্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এই শর্তটা অবশ্যই আপনারা একটু নোট করবেন, আগে থেকে জেনে থাকলে খুবই ভালো। স্যালুট জানাই যারা আগে থেকে জানে, আসলে এগুলো ছোটখাটো যে ইম্পর্টেন্ট ইনফো এগুলো কিন্তু মাথা থেকে সরে যায়, এবং এই কারণে কিন্তু স্লাইটলি মিস্টেক হয়ে কিন্তু ছোটখাটো মিস্টেক কিন্তু আপনাকে বড় সড়ো ধরা হয়ে যায়। তো এই যে তিনটা পয়েন্ট কিন্তু নোট করে ফেলবেন, ঠিক আছে? প্রতিসম, অপ্রতিসম এবং শাখাযুক্ত। ওকে, তো আমরা এবার শাখাযুক্ত অ্যালকিন এর সাহায্যে আমরা সলভ করে ফেলবো আমাদের ওজোনালাইসিস বিক্রিয়াটি। আমরা একটু ইরেজ করে দিই। আচ্ছা, তো এবার C4H8 কে তো বিভিন্ন ভাবে লেখা যায়, তো C4H8 কে এখন কিভাবে ভাঙবো আমরা? শাখা অনুযায়ী ভাঙবো, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, দেখেন CH3 সি সি সিএইচ CH3 CH2, আমরা কিন্তু এভাবে সহজে কিন্তু ভাঙতে পারি, ঠিক আছে? আচ্ছা, সিএইচ হবে না এখানে, সরি, তো স্লাইড মিস্টেক হয়ে যায় অনেক সময়, আমার কি মনে করবেন না আসলে। তো যোগটা কিন্তু সহজে এমন হয়ে যেতে পারে, দেখেন এটা কিন্তু একটা আমার যোগ হতে পারে। CH3 সি শাখাযুক্ত আমার অ্যালকাইল গ্রুপ বা এটা মিথাইল দেওয়া আছে, এবং এই পাশে আমার যে ইথিলিন গ্রুপ সেটাও দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এইভাবে C4H8 কে দেখেন ঠিক আছে কিনা, চারটা কার্বন, 1 2 3 4, চারটা কার্বন, এইচ কয়টা, 3 6 8, ওকে ফাইন। এটা কিন্তু সমানুতা, এই দেখেন সমানুতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, সামনে কোশ্চেন গুলা, সামনে পার্টে কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে। আপাতত এটা দেখি। তো দেখেন এই যৌগটা এখন আমি ওজোনালাইসিস করব, দেখেন CH3 সি CH3 ডাবল বন্ড CH2, ফাইন। তো আমরা কি করব, ওজোনালাইসিস করে ফেলবো। আমার কিটোন পাওয়া মেইন উদ্দেশ্য, কারণ আমার এম কিন্তু কিটোনকে নির্দেশ করে, আমাকে কিন্তু বলেই দিছে অলরেডি, এবং এম কিন্তু আমার অ্যালডিহাইড হওয়া মাস্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কি করবো, যেহেতু C4H8, তো সেই অনুযায়ী আমরা গাঠনিক সংখ্যাটা ভাঙলাম। তো আগের টেকনিকে আগাবো, এটা সেম থাকবে, এটায় কোনো আপনার মানে আপোষ নাই। সো এখন কি করবো, ডাবল বন্ড ভেঙে দিব, এইটা একটা পার্ট নিয়ে যাবে, এটা একটা পার্ট। তো এটা এরকম হবে, দেখেন CH3 সি CH3, ঠিক আছে? এবং আমার এই পাশে কি থাকবে, CH2, সিম্পল। নিয়ম তো কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট আমার মেথডটা চেঞ্জ হয়েছে, যে আমি শাখাযুক্ত কেন নিলাম, কেন প্রতিসম নিলাম না, কেন বা অপ্রতিসম নিলাম। ওকে, আশা করি জিনিসটা বুঝছেন। সো আমরা দেখি এখন এটাকে কি করব, ফাইনাল টাচ দিব, জিঙ্ক এবং পানির উপস্থিতিতে আমরা কি করব, জিঙ্ক একে উড়ায় নিয়ে যাবে এ এর সাথে ও এর সাথে, ব্যাস, জিঙ্ক অক্সাইড বাই প্রোডাক্ট। এবং আমার মেইন দুটো প্রোডাক্ট কি, CH3 COCH3। এটা আমার কি বলেন তো, এখন সবাই জানি কিটোন, কিন্তু কিটোনটার নাম কি, আমি বলতে পারি, সরি, কিটোনটার নাম কি, ডাইমিথাইল ডাইমিথাইল কার্বনিল, অথবা এটার যদি আমি ইউপ্যাক নাম বলি, সেটার নাম হলো প্রোপানন, প্রোপানন 1, ঠিক আছে, প্রোপানন 1।
প্রোপানল 1 এটা একটা কিটোন, এবং একই সাথে আমি যদি বলি আর একটা আমার যে প্রোডাক্ট এটা হলো এম আমার, ঠিক আছে। এই কিটোন হয় কিন্তু টলেন বিকারককে বিচারিত করতে পারে না। তো আমার নেক্সট যে যৌগ সেটা কি CH2, আবারও সেটা HCH, ঠিক আছে। CH2 কে আমরা HCH আকারে লিখি এবং একটা অক্সিজেন সাথে বিয়ে করেছে HCHO, ফর্মালডিহাইডে পরিণত হবে। এটা আমার কি বলেন, এন। সব এখন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। দেখেন ডাইমিথাইল কার্বনিল বা প্রোপানল 1 এটা একটা কিটোন, এটাকে এটা হলো এন আমাদের উদ্দীপকের, এবং উদ্দীপকের এন হলো আমার ফর্মালডিহাইড বা মিথানেল। ক্লিয়ার, খুবই সোজা। সো এখন দেখেন আমরা কি করব এখন, এটা বোঝানোর চেষ্টা করব যে ওকে, তো আমরা এর সাথে বুঝে গেলাম যে আমার এন কোন প্রোডাক্ট, এন কোন প্রোডাক্ট। তো আমরা কোশ্চেন সলভিং এ চলে যাব। তো আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, যেমনটা আপনারা জানেন গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা পি উৎপন্ন করতে হচ্ছে, ঠিক আছে। তো এম এন এর বিষয়ে আমরা পরে আসি, আগে পি এর বিষয়টা আসি। পি কি ছিল আমার, আপনার আশা করি মনে আছে আপনাদের, বিউটানল 1, ঠিক আছে, বিউটানল 1 বা একটা অ্যালকোহল। এখন গ্রিগনার বিকারক কোনটি, এখন গ্রিগনার বিকারক আবার কি, রিগনার বিকারক হলো RMgX, ঠিক আছে, RMgX। আর হলো আমার অ্যালকাইল গ্রুপ, আমরা সবাই জানি, এবং এর সাথে যদি ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হয়ে যায় এরা টোটাল একটা বিকারক হিসেবে পরিচিতি লাভ করে, তার নাম হবে গ্রিগনার্ড বিকারক। এর কিভাবে উৎপন্ন হয়, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া দিই, আমরা সবাই জানি যুত বিক্রিয়া ফর্ম করে RMgX উৎপন্ন হয়। ফাইন। তো এখন কি করব, আমরা এই যে গ্রিগনার বিকারক একে বলে, এই গ্রিগনার বিকারকের সাথে গ্রিগনার বিকারক থেকে আমরা অ্যালকোহল প্রডিউস করব। এখন সেটা কিভাবে করা যায়, গ্রিগনার বিকারক নিয়ে একটা ক্লাস সামনে আসবে ইনশাল্লাহ, আমরা ডিটেলসে তখন দেখার চেষ্টা করব। আপাতত এটা অবশ্যই মাথায় রাখবো যে অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড এর সাথে যখন আমি বিক্রিয়া করব গ্রিগনার বিকারকের, গ্রিবি গ্রিগনার বিকারক শর্টলি বলে দেই, অ্যালডিহাইডের সাথে যখন আমি গ্রিগনার বিকারকের বিক্রিয়া দিব, এবং এটা কিন্তু যে সে অ্যালডিহাইড হবে না, আমি যদি আহ মিথানেলের সাথে, ঠিক আছে, ওর সাথে HCH ও মিথানেল এর সাথে রিয়াকশন দেই, গ্রিগনার বিকারকের আমার 1 ডিগ্রি অ্যালকোহল পাই। আমি যদি আহ ইথানলের সাথে, ঠিক আছে, বা অ্যাসিটালডিহাইড যেটা, ইথানলের সাথে রিয়াক্ট করাই আমার গ্রিগনার বিকারকের, তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। দেখেন অ্যালকোহলেরও ব্যাপার স্যাপার আছে, একটা দিলেই হবে না, অনেক আপনার ক্লাসিফিকেশন আছে। এন্ড ফাইনালি আমরা যদি কিটোনের সাথে রিয়াক্ট করাই, অর্থাৎ অ্যালডিহাইডই যদি না হয় সেটা কিটোনের সাথে রিয়াক্ট করাইলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবো। রিগনার বিকারক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার এখানে মেইনলি বলা হয়েছে আমাকে অ্যালকোহল লাগবে C4H9OH। এখানে একটা মজার বিষয় যে আমার এই যে C4H9OH এটা কত ডিগ্রি অ্যালকোহল এটা কিন্তু আমাকে বলে দেওয়া হয়নি, ঠিক আছে। যেহেতু এটা আমাকে বলে দেওয়া হয়নি, আহ আমি চেষ্টা করব এটা 3 ভাবেই দেখানো, ঠিক আছে। 3 ভাবে এখন প্রশ্ন আসতে পারে যে কেউ যদি শুধু মিথানেল দিয়ে দেখায়, বা কেউ যদি শুধু ইথানেল দিয়ে দেখায়, বা কেউ যদি শুধু কিটোন দিয়ে দেখায়, এটা আসলে কি বলবো, বাট আমি চেষ্টা করব যেটা রেলিভেন্ট হয় সেভাবে আগানোর। তো আমরা সামনে আগাবো এখন, দেখেন আমরা এখন সামনে আগাবো। দেখেন অ্যালডিহাইড যে আছে আমার, যে সাপোজ আমি যদি বলি CH3, CH2, CH2, CHO, ঠিক আছে। তো 4 কার্বন বিশিষ্ট আমার অ্যালডিহাইড এর সাথে যদি আমি RMgX অর্থাৎ আমার যে গ্রিগনার্ড বিকারক সেটা রিয়াকশন দেই, আমরা সবাই কিন্তু জানি যে আমার কার্বনিল গ্রুপ, যে মানে আমার অ্যালডিহাইড এবং কিটোনের যে গ্রুপ, সেই গ্রুপটা কিন্তু কি করে আমার যে
কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়। ঠিক আছে, তো আমার এখান দিয়ে দেখেন ম্যাগনেসিয়াম কিন্তু অনেক সক্রিয় ধাতু এবং এ কিন্তু আংশিক ধনাত্মক প্রান্ত ক্রিয়েট করে, এবং এমজিএক্স টোটাল পার্টটা কিন্তু আংশিক ধনাত্মক পার্ট এবং এটা আংশিক ঋণাত্মক পার্ট পরিণত হয়। এগুলো আমরা মেকানিজমের ক্লাসগুলোতে অবশ্যই ফলো আপে রাখার চেষ্টা করব। দেন এখানে যদি আমি দেখার চেষ্টা করি এটা কিভাবে বন্টন হয়, এটা যদি আমি একটু ভেঙে দেখাই এভাবে না লিখে। এখানে কি হয়, অক্সিজেন এবং কার্বনের মধ্যে আমরা সবাই জানি তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, সুতরাং আংশিক ঋণাত্মক, এবং কার্বন আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে ফেলে। ওকে, তো আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে ফেলে। তো এর ফলে আমার কি হবে, আমার এই যে এমজিএক্স আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক পরস্পর আকর্ষণ করবে একে অপরকে, এবং এ এর সাথে যুক্ত হবে, এবং এ আর যায় এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন বাকি কাজ কি, বাকি কাজ সামনে বোঝাচ্ছি, দেখো। CH3 CH2 CH2 সি, এই যে অক্সিজেনের সাথে OMgx, ঠিক আছে, এমজিএক্স প্লাস ছিল, অক্সিজেন মাইনাস, দুটো যুক্ত হয়ে গেল। এই পাশে তো এইচ আগে থেকেই ছিল, এবং সি এর নিচে আর এসে যাবে। ওকে, তো আমাদের নেক্সট স্টেপ কি, আমরা পানি দিয়ে ধুয়ে দিই। ঠিক আছে, ডিটেল ক্লাসে আরো বেটার আলোচনা করা যেতে পারে, বাট আমরা দেখাচ্ছি বোর্ডে কি টাইপের প্রশ্ন আসে, গ্রিগনার্ড বিকারক আসলে কিভাবে ওয়ার্ক করে। তো আমরা মেইনলি দেখাচ্ছি যে অ্যালডিহাইড বা কিটোন যখন আমরা নিব আমাদের হাতে, দেন গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করাবো, এটা হলো মধ্যবর্তী একটা স্টেজ। ঠিক আছে, দেন লাস্ট স্টেজে কি করবো, পানি দিয়ে ধুয়ে দেবো বা পানি বিক্রিয়া করিয়ে দেবো। তাহলে কি হবে, পানির যে এইচ এবং OH প্রান্ত আছে, আমরা সবাই কিন্তু এটা জানি, নতুন কিছু না, এইচ এর আংশিক ধনাত্মক এবং OH এর আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তো এইচ প্লাস কি করবে, এই যে এখানে আমার যে OMG আছে, ঠিক আছে, OMG এর সাথে এইচ প্লাস গিয়ে যুক্ত হবে, এবং OH মাইনাস গিয়ে কার সাথে যুক্ত হবে বলেন, OH মাইনাস গিয়ে এই যে সি এর সাথে যুক্ত হবে, কারণ OMgx এর সাথে যখন এইচ যুক্ত হয়ে যাবে, OH যুক্ত হয়ে যাবে, সরি, OMgx এর সাথে জাস্ট এইচ যখন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আমার এই স্থানটা ফাঁকা রয়ে যাবে। ঠিক আছে, তো কোয়েশ্চেন মার্ক থাকবে, এখানে কে আসবে, বাকি আছে OH, সে আসবে। তো আমার মেইন যে প্রোডাক্ট সেটা আমরা পেয়ে যাব CH3 CH2 CH2 CHOH। ঠিক আছে, CH2OH। ওকে, আর এখান দিয়ে কি উৎপন্ন হবে, আমার MgOH। আচ্ছা, তো এখানে আর কথা হলো, দেখেন এখানে সবই ঠিক আছে, জাস্ট একটা এদিক সেদিক জিনিস আছে, দেখেন এইচ তিনটা, পাঁচটা, সাতটা, আটটা, আরো একটা এইচ হওয়া উচিত। ঠিক আছে, এখানে আটটা কিন্তু বসবে না। ঠিক আছে, এখানে আটটা কিন্তু বসবে না, আটটা এখানে বসবে না, এখানে এইচ আর একটা এইচ দেবে, অর্থাৎ এখানে আর কিন্তু বসবে না, কারণ আমার এখানে মূলত বিউটানল দরকার ছিল। তো বিউটানল যেহেতু আমার দরকার ছিল, তো বিউটানল 1 হোক বা 2 হোক, যাই হোক, আমাকে এখানে দুটো এইচ মিলাতে হবে। তো H2 বসবে, আর কিন্তু বসবে না। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরই মাধ্যমে আমি বিউটানল কিন্তু প্রডিউস করে ফেলতে পেরেছি, C4H9OH। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। তো জানি অনেকের কাছে অনেকটা কনফিউজিং লাগতে পারে, কারণ গ্রিগনার্ড বিকারকের সাহায্যে ধরেন অনেক ব্যাপার স্যাপার আছে, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল, কিটোনের সাথে করে অ্যালকোহল, দেন আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াক্ট করে আমরা অ্যাসিড পাই, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বনের মূলক পাই। সামনে এগুলো নিয়ে আলোচনা থাকবে নর্মাল ক্লাসগুলোতে। আপাতত বোর্ড কোশ্চেনে যে একটা ধারণা সেটা দেওয়া হচ্ছে। তো আমরা এরই সাথে আমাদের আজকের ফার্স্ট পার্ট, যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির বোর্ড কোশ্চেন সলভিং এর, সেটার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের নেক্সট প্রশ্ন সলভ করেই আমরা এই পার্টটি ইতি ঘটিয়ে দেব। এবং নেক্সট মজার বিষয় হলো, আমার যে নেক্সট প্রশ্ন, এটা এই প্রশ্নের চেয়ে আরো বেশি সহজ। বুঝে না আসলে নম্বর প্রশ্নটা নম্বরের চেয়ে ইজি, মানে সরি, নম্বর প্রশ্নটা নম্বর প্রশ্নের চেয়ে এত ইজি কেন করে। ঘটা করবে একটু ইজি, করবে একটু টাফ। যাই হোক,
ধরাটা আরো বেশি ইজি। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন আমাকে কি বলছিল বলেন, যে এম ও এন এর মধ্যে কে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া, বা আমরা সবাই জানি কার্বনের মূলক কি দেয় আমার, নিউক্লিওফিলিক, যে নিউক্লিওফিলিক দ্রুত বা আমার সংযোজন বিক্রিয়া সেটা দেয়। ঠিক আছে, কার্বনের মূলক বা অ্যালডিহাইড বা কিটোন যে হচ্ছে। তো নিউক্লিওফিলিক যে আমার দ্রুত বিক্রিয়া দেয়, এখন সেই ক্ষেত্রে এম ও এন এর মধ্যে আমার কে বেশি সক্রিয়, এটা হলো আমার কোয়েশ্চেন। ভালো কথা, কে সক্রিয় আমরা দেখে ফেলবো। এম কি, এন কি? এম আমরা জানি কি, প্রোপানল ওয়ান বা ডাইমিথাইল কার্বিনল। ঠিক আছে, সরি কার্বনিল, কার্বিনল না, কার্বিনল অন্য জিনিস। দেন এন এইচ এইচ। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই দুইজনে কিন্তু কার্বনিল মূলক, একজন অ্যালডিহাইড একজন কিটো, উভয় কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এখন কে সক্রিয় কে একটু কম সক্রিয়, এই জিনিসটা আমরা দেখবো। দেখেন এই জন্য আমাদের এই জন্য আমাদেরকে মেকানিজমে ফেরত যেতে হবে। দেখেন ফার্স্টলি আমরা কিটোন নিয়ে কথা বলি। দেখেন যে কোনো একটা বিকারক, সাপোজ এ বি একটা বিকারক, ঠিক আছে। এখন যে কোনো একটা যৌগ, মানে এটা কোনো নির্দিষ্ট কিছু না, এনি যে কোনো একটা ধরে নিব আমরা। এ বি একটা বিকারক, এ প্রান্ত সাপোজ ডেল্টা প্লাস অংশ, এ বি প্রান্ত ডেল্টা মাইনাস, অর্থাৎ বি প্রান্তের আমার যে তড়িৎ ঋণাত্মকতা সেটা বেশি এর চেয়ে। তো আমরা আগেও কিন্তু দেখে এসেছি, নতুন কিছু না। তো এখন কথা হলো, এখানে আমরা আগে দেখে এসেছি কিভাবে এটা ভাঙে। আমার অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই একটা বন্ড কিন্তু ভেঙে অক্সিজেন একটা হাত ফাঁকা, কার্বন একটা হাত ফাঁকা হয়ে যায়। তো অক্সিজেন আমার ডেল্টা মাইনাস, কার্বন আমার ডেল্টা প্লাস। তো আমার কি হয়, এখন তো সিম্পল বিক্রিয়া করা। অক্সিজেন ডেল্টা মাইনাস, তো এ গিয়ে অক্সিজেনের সাথে বসে, বি ডেল্টা মাইনাস কার্বনের সাথে বসে। তো আমার জিনিসটা এমন হয়ে যায়, ও এ আর নিচে বি। ওকে ফাইন, সলভ হয়ে গেল। প্রোপানল ওয়ানের কেসে, অর্থাৎ কিটোনের কেসে, এবার অ্যালডিহাইডের কেসে দেখবো HCHO। দেখেন এই কেসে কি হবে জিনিসটা, এই কেসেও কিন্তু একই ঘটনা ঘটবে। দেখেন ডেল্টা প্লাস, এখানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা। তো এখন কি হবে, দেখেন অক্সিজেন ডেল্টা মাইনাস, এ ডেল্টা প্লাস, আগের মতো এখানে বি এখানে, ডিফারেন্স আছে নেই। একটু কাহিনী কিসে আমি বলছি, দেখেন। ওকে, তো এই যৌগ দুটার মধ্যে আপনারা একটু ভালো মতো খেয়াল করেন। দেখেন আপনারা অলওয়েজ একটা বিষয় মনে রাখবেন, সেই যৌগটাই বেশি সক্রিয়। ঠিক আছে, সেই যৌগটাই বেশি সক্রিয়, ঠিক আছে, যে সহজে বিক্রিয়া করে, সহজে বিক্রিয়া করে। এটা তো সবাই জানি, যে যত বেশি অ্যাক্টিভ সে তত সহজে বিক্রিয়া করতে পারে। এটা তো সিম্পল একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তো এই দেখেন কিটোনে, এই কেসে দেখেন বড় বড় দুটো অ্যালকাইল মূলক আছে, তাই না? বড় বড় দুটো অ্যালকাইল মূলক আছে। আচ্ছা, তো এই অ্যালকাইল মূলক আমরা জানি ইলেকট্রন দাতা গ্রুপ। তো কেন্দ্রের দিকে, কেন্দ্রীয় যে কার্বন মৌল আছে সে তার দিকে আহ তারা ইলেকট্রন পাস করে দিবে। তো কার্বন কিন্তু অনেক ইলেকট্রনের অধিকারী হয়ে গেল এখন, ঠিক আছে। তো এখন দেখেন, এই যখন রাসায়নিক বিক্রিয়া করতে যাবে, তো আমরা সবাই কিন্তু জানি যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন এই যে এ বি যুক্ত হচ্ছে আমার কার্বনের সাথে, মানে অক্সিজেনের সাথে এ এবং কার্বনের সাথে বি, সেই ক্ষেত্রে কিন্তু বড় বড় দুটো মিথাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ আছে, সরি অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ মিথাইল মৌল যৌগ আছে। ঠিক আছে, এই যে আমার মিথাইল মূলক আছে দুই পাশে দুটো, এটা কিন্তু খুবই বড় বড় দুটো অ্যালকাইল গ্রুপ। তো এখন অ্যালকাইল গ্রুপের মাঝে বি আর এ কিন্তু চাপা পড়ে যেতে পারে, কারণ এই পাশ দিয়ে ধরেন এই পাশে আছে বাংলাদেশের বর্ডার, এই পাশে আছে ইন্ডিয়ান বর্ডার। কারণ বি চাচ্ছে কার্বনের সাথে যুক্ত হতে, তাহলে কি খুব সহজ হবে তার জন্য বলেন? পারবে? পারবে না পারবে না সেটা আলাদা কথা, বাট খুব সহজ কিন্তু হবে না। সেম কেসে এই যে এও দূর থেকে অক্সিজেনের সাথে যুক্ত হতে আসতেছে, এখন এখানে কিন্তু বর্ডার আছে, সে কি সহজে পারবে? কারণ এটা কিন্তু
বড় দুটো অ্যালকাইল গ্রুপ এদেরকে বাধা দিবে। হোয়ারএস আমরা যদি দেখি, এই যে এখানে আপনারা অলরেডি কিন্তু বুঝে গিয়েছেন এইচ আছে এখানে, হাইড্রোজেন। তো হাইড্রোজেন তো খুবই হালকা মৌল, আমরা সবাই জানি পর্যায় সারণীর প্রথম মৌল যেটা। তো এখানে কিন্তু কোনো বড় কোনো অ্যালকাইল গ্রুপ আমরা কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? যেহেতু দেখতে পাচ্ছি না, তখন এ বি যখন কার্বনের সাথে যুক্ত হতে আসবে, দেখবে কেউ নাই বা কোনো বর্ডারের কোনো গার্ড নাই, কোনো বাধা বিপত্তি নেই, সুন্দর মতো আমি যুক্ত হয়ে যাব। এ যখন দেখবে বা কোনো অ্যালকাইল গ্রুপ নাই, সুন্দর মতো যুক্ত হয়ে যাবে। তো আমার কথা বলার উদ্দেশ্যটা হলো মেইনলি যে কে সক্রিয় আপনারা কিন্তু এখন গুণাত্মক বুঝে গিয়েছেন। সিম্পলি কিন্তু বলা যায়, যেহেতু আমার কিটোনে আপনারা এই দুটো রিয়াকশন দেখাবেন এবং আপনারা মেকানিজম দেখানোর পর নিচে ছোট করে লিখবেন জাস্ট যে যেহেতু আমরা কার্বনিল গ্রুপের মধ্যে আমরা যে কিটোন আছে সেখানে বড় বড় অ্যালকাইল গ্রুপ গুলো যুক্ত থাকে, তাই স্টেরিক হিন্ড্রেন্স বা আমরা যদি বলি স্টেরিক বাধা, ঠিক আছে? স্টেরিক বাধা মেইন রিজনটাই হলো স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা। এই যে স্টেরিক বাধা, এই দুটো অ্যালকাইল গ্রুপ থাকার কারণে বাইরে থেকে আগত যে আমার মৌলগুলো যুক্ত হতে আসে বা বিকারক থেকে, সেগুলো কিন্তু আগ্রহ প্রকাশ করতে চায় না সাধারণত, খুব বাধা বিপদ সম্মুখীন হয়, ঠিক আছে? হোয়ারাস আমার যে অ্যালডিহাইড গ্রুপটা আছে সেখানে কিন্তু ক্লোরোজেন থাকায় একটা অ্যালকাইল গ্রুপ, বা এখানে আমরা যদি দেখতে পাচ্ছি মিথানেল বা আমাদের ফর্মালডিহাইড, এই কেসে কিন্তু বলা যায় খুব সিম্পলি ঢুকতে পারবে, কারণ এখানে কোনো বড় কোনো অ্যালকাইল গ্রুপ নাই, তাই স্টেরিক বাধা নাই বললেই চলে। এই কারণে এরা সহজে আমার যে কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই বলতে পারি আমরা দুইজনের মেকানিজম সেম হলেও এই যে স্টেরিক বাধার জন্য আমার অ্যালডিহাইড সমূহ কিটোন সমূহের চেয়ে খুব সহজে এবং সাবলীল ভাবে আমার নিউক্লিওফিলিক দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় সক্রিয়ভাবে পার্টিসিপেট করে। তো আমরা খুবই গুছিয়ে উত্তরটা লিখতে পারবো আশা করি, এবং এরই সাথে আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে বোর্ড কোশ্চেন সলভের রিসেন্ট কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যে ফার্স্ট পার্টটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনারা এনজয় করলেন। এবং আপনাদের যে কোনো কোয়েরি আবারও বলছি কমেন্ট বক্সে জানাতে পারেন। যে কোনো কনফিউশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর যে ওপেনিং স্ক্রিন ছিল সেখানে। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে, এবং অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে, এবং আরো কিছু ইন্টারেস্টিং আমরা প্রবলেম সলভ করবো নেক্সটে। তো টিল দেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের খেয়াল রাখবেন। দেশের এই পরিস্থিতিতে সবাই একসাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।